নমস্কার। তো তোমরা অনেকেই বলেছিলে এই পশ্চিমবঙ্গ ও ভারতের ভূগোল ছায়া প্রকাশনীর যে বইটা আছে সেটা রিভিউ করার জন্য। তো আমি সেটাই আজকে করছি। আর তো প্রথমেই বলি যে বইটার লেখক হলেন সৃষ্টিধর বেরা ও অভিষেক ব্যানার্জি। আর বইটাতে প্রথমে দেখা যাচ্ছে বইটার দাম এখানে লেখা আছে 380। তো বইটা আমি পেয়েছি 280-তে। বইটা অ্যামাজন থেকে আমি কেনার চেষ্টা করেছিলাম, তখন অ্যামাজনের দাম দেখিয়েছিল 350 টাকা এবং ডেলিভারি চার্জ দেখাচ্ছিল প্রায় 60 টাকা মতো। তো সেটা আমার বইয়ের দামের থেকে বেশি হয়ে যাচ্ছিলো। সেক্ষেত্রে আমি করলাম যে পাড়ার যে বইয়ের দোকানগুলো থাকে তাদেরকে বলে দিয়েছিলাম এবং তারা সেখান থেকে আমাকে বই এনে দেয়। সেখানে আমি 280 টাকা মানে 100 টাকা কমে বইটা পেয়েছি। তো বইয়ের প্রথমে যে সূচিপত্র আছে সেটা একবার দেখে নেওয়া যাক। আর তার আগে যে বিভিন্ন সালে, যেমন আইএএস বা ডব্লিউবিসিএস প্রিলিমস বা ডব্লিউবিসিএস মেন্সে ভূগোল থেকে যে প্রশ্ন এসেছে তার গ্রাফ করে একটা বুঝিয়ে দেওয়া হয়েছে এখানটাতে। আর তারপরে দিয়েছে সূচিপত্র। তো সূচিপত্রের প্রথমেই আছে প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের মধ্যে আছে পৃথিবী ও সৌরজগৎ, ভূমিরূপ, পর্বত, মালভূমি ও সমভূমি, নদী, হিমাবহ ও বায়ুর কাজ, শিলা, বায়ুমণ্ডল, সমুদ্র স্রোত, আবহাওয়া, জলবায়ুর উপাদান, চাপ বলয়সমূহ। আর তারপরে আসে ভারতের ভূগোল। ভারতের ভূগোলের মধ্যে ভারতের পরিচিতি দিয়েছে, প্রতিবেশী দেশসমূহ, ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী, ভারতের জলবায়ু, ভারতের স্বাভাবিক উদ্ভিদ ও অরণ্য সংরক্ষণ, ভারতের কৃষি, ভারতের জলসেচ এবং ভারতের খনিজ সম্পদ, ভারতের শক্তি সম্পদ, ভারতের শিল্প, ভারতের বাণিজ্য, ভারতের জনবসতি, জনসংখ্যা, ভারতের নগর বন্দর, ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। তারপরে দিয়েছে পশ্চিমবঙ্গ ভূগোল। পশ্চিমবঙ্গ ভূগোলের মধ্যে পশ্চিমবঙ্গ পরিচিতি দিয়েছে, তারপর পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশসমূহ, প্রতিবেশী রাজ্য ও রাষ্ট্রসমূহ, পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ, পশ্চিমবঙ্গের শক্তি সম্পদ, পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্য, পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের জলসেচ, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ ও অরণ্য, মৃত্তিকা, জনবসতি, জনসংখ্যা। তারপরে আসে বিশ্বের ভূগোল। বিশ্বের ভূগোলের মধ্যে দিয়েছে বিশ্বের প্রথম ও শেষ স্থান অধিকারী, ভারত তথা পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ সংগঠন, পৃথিবীর কতগুলি সাম্প্রতিক বিপর্যয়, ভারতের সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। আর এই পেজে যেটা দিয়েছে যে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ যেটা ভাগ হয়ে গিয়েছে এবং গিয়ে যেটা নতুন যে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে উঠেছে, তো সেই সম্পর্কে তথ্য দিয়েছে। যেমন এর মধ্যে একটা উদাহরণ হিসাবে বলছি, জম্মু ও কাশ্মীর 2019 সালে 5ই আগস্ট রাজ্যসভায় উত্থাপিত ও পাশ হয় এবং 6ই আগস্ট লোকসভায় পাশ হয়, এরকম করে দিয়েছে। এবং সেখানে এর মধ্যে ভারতের প্রথমবার একটি রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হলো সেই তথ্যটা দিয়েছে। তারপর বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা হলো 28, পূর্বে ছিল 29টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল 8টি, পূর্বে ছিল 7টি, এরকম দিয়েছে। তারপর ভারতের প্রতিটি কেন্দ্রশাসিত অঞ্চল সেগুলোর নাম দিয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে একটা ম্যাপ, ভারতের প্রাকৃতিক ম্যাপ, ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ম্যাপ। তারপরে আসে প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের মধ্যে প্রথমে আসে পৃথিবী ও সৌরজগৎ। তো এখানেও বিভিন্ন এই যে পৃথিবীর আকৃতি অনেকটা উপবৃত্তাকার বা নিরক্ষীয় ব্যাস এত কিলোমিটার, এই তথ্যগুলো দিয়েছে। পৃথিবীর পরিধি, ক্ষেত্রফল, তারপর পৃথিবীর অভিকর্ষ বল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এটা দিয়েছে। তারপর পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ গতি, চন্দ্রমাস, বিভিন্ন তথ্য, ঋতু পরিবর্তনের কারণ প্রভৃতি দিয়েছে। আর এখানে বিভিন্ন পয়েন্ট করে জেনে রাখা ভালো বলে বিভিন্ন পয়েন্ট দিয়েছে, যেমন দিন ও রাত্রি, দৈর্ঘ্য, রায় বিন্দু। এদিকে কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি সম্পর্কে, সুমেরু প্রভা, কুমেরু প্রভা। আচ্ছা, দ্রাঘিমার সাহায্যে সময় নির্ণয়, এক নজরে সৌরজগৎ, সেটাও দিয়েছে, একটা ছকে করে দিয়েছে। তো ওই ক্ষেত্রে বলতে গেলে বলতে হয় যে এই বইটা পড়লে আমাদেরকে কোনো জিনিস, আমি যেটুকু খেয়াল করে দেখেছি যে ডিটেলসে কিছু পড়া লাগছে না, কারণ এটা প্রতিটা জিনিসই খুব সুন্দর পয়েন্ট ওয়াইজ দিয়েছে এবং ছকে করে দিয়েছে, যার ফলে ওই ডিটেলস পড়ে তার মধ্যে থেকে আমাদেরকে আলাদা আলাদাভাবে খুঁজে প্রশ্ন উত্তর খুঁজে বার করতে হচ্ছে না, যেটা খুবই সুবিধা হচ্ছে এক কথায়। আর প্রতিটা চ্যাপ্টারে শেষে দিয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স,
আর এক্ষেত্রে যে ভারতের ভূগোল যেখানে দিয়েছে, আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, এখানে প্রতিটা কোশ্চেনই আইএএস প্রিলিমস মানে ডাব্লিউবিসিএসের কোশ্চেন চোখে পড়লো না, কিন্তু প্র্যাকটিস করতে তো আমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপর দিয়েছে প্র্যাকটিস জোন বলে একটা জিনিস, এগুলো কোনো সালে আসেনি, এগুলো জাস্ট যে চ্যাপ্টারটা আমরা পড়লাম তার প্র্যাকটিস সেট মতো দিয়েছে। দ্বিতীয় চ্যাপ্টার ভূমিরূপ, পর্বত, মালভূমি, সমভূমি, আর সেটাও ছকে দিয়েছে সুন্দর করে, আর এখানে প্রায় 12টা পয়েন্ট করে দিয়েছে। আর ছকের মধ্যে যেগুলো দিয়েছে সেগুলো হলো পৃথিবীর সর্বোচ্চ ভঙ্গিল পর্বত বা একটি ক্ষয়জাত পর্বত, ভারতের একটি সঞ্চয়জাত পর্বত, সেগুলো ছকে করে দিয়েছে। আর যারা লাভা, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত, সঞ্চয়জাত সমভূমি, এগুলো সম্পর্কে ছোটো ছোটোভাবে তথ্য দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে টেবিল মতো করে বুঝিয়ে দিয়েছে একটা বিশিষ্ট ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ, উদাহরণসহ ভূপ্রকৃতির শ্রেণীবিভাগ, উদাহরণসহ আগ্নেয় পর্বতের শ্রেণীবিভাগ, উদাহরণসহ মালভূমির শ্রেণীবিভাগ, পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমির তুলনামূলক আলোচনা। পুরো জিনিসটাই কিন্তু ডিটেলসে কিছুই লেখেনি, টেবিল এবং ছকের উপরেই বুঝিয়ে দিয়েছে। যথারীতি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, প্র্যাকটিস জোন। তারপর আসে নদী, হিমাবহ ও বায়ুর কাজ, একই পয়েন্ট আছে অনেক কটা। তারপর এই যে এখানে দিয়েছে নদীর গুরুত্বপূর্ণ উপাদানসমূহ, সেটা ছকে করে দিয়েছে। নদীর গঠিত বিভিন্ন ভূমিরূপের বৈশিষ্ট্য উদাহরণ, সেটাও ছকে। আর ইনডেপথ ফ্যাক্ট বলে প্রায় ছোট ছোট পয়েন্ট ওরা দিয়ে রেখেছে। তো এইগুলো এক একটা ওয়ান লাইনের হিসাবেই আমাদের আসে পরীক্ষাতে। আর এখানে বিভিন্ন নদীর যে নকশা বা তাদের ভূতাত্ত্বিক গঠন, উদাহরণ, সেগুলো ছবি এঁকে বুঝিয়েছে। সবে ছকে। তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, প্র্যাকটিস জোন। শিলা পুরোটাই ছকে বুঝিয়ে দিয়েছে, টেবিল করে বুঝিয়ে দিয়েছে। বাড়িমণ্ডল আছে, বাড়িমণ্ডলও ছোট ছোট পয়েন্ট দিয়েছে, তারপর ছক দিয়েছে। বিভিন্ন মহাসাগরিক গুরুত্বপূর্ণ সমুদ্র খাত, অববাহিকা, তো কোনো কিছুই আমাদের ডিটেলসে পড়ার দরকার নেই এখানে। এরকম মহাসাগর সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্যাবলী, 13টা ছোট ছোট পয়েন্ট। তো এটাই একটা এই বইয়ের সুবিধা আমি বলবো। তারপর আছে সমুদ্র স্রোত আছে, আবহাওয়া, জলবায়ুর উপাদান, পৃথিবীর প্রধান প্রধান জলবায়ু অঞ্চলের অবস্থান, বৈশিষ্ট্য, ভারতের প্রতিবেশী দেশসমূহ দিয়েছে। এক্ষেত্রে কিছু কিছু জিনিস একটু তারা ডিটেলসে দিয়েছে, কিন্তু সেগুলো খুব সামান্য। আর তারপরে আসে প্রতিবেশী দেশসমূহের সংক্ষিপ্ত পরিচিতি, পুরোটাই ছকে। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, প্র্যাকটিস জোন। তারপর ভারতের ভূপ্রকৃতি একই ছকেই দিয়েছে এবং ছোট ছোট পয়েন্টে দিয়েছে। ভারতের নদ নদী সেই একই। যেমন ভারতের উল্লেখযোগ্য নদী সঙ্গম, সেটা পয়েন্টে দিয়েছে। ভারতের উল্লেখযোগ্য নদী তীরবর্তী শহর, যেমন আগ্রা যমুনা নদীর তীরে কোন রাজ্যে অবস্থিত, উত্তরপ্রদেশ। এইভাবে বিভিন্ন শহরের নাম, কোন নদীর তীরে কোন রাজ্য, ছকে দিয়ে দিয়েছে। বিভিন্ন নদী সংযুক্তকরণ যে প্রকল্প, সেগুলোও দিয়েছে। ভারতের মৃত্তিকা, সেটাও একই ছকে। এখানে ম্যাপে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে কোন অঞ্চলে বা কোন জায়গায় কেমন মৃত্তিকা, সেটা ম্যাপে সুন্দরভাবে বুঝিয়েছে। তো এরপর আমি চলে যাচ্ছি পশ্চিমবঙ্গ ভূগোলে। পশ্চিমবঙ্গ ভূগোলের প্রথমেই দিয়েছে পশ্চিমবঙ্গ পরিচিতি বলে। তো পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান, বিভিন্ন রাজ্যের সঙ্গে তার সীমানা, দেশের সঙ্গে সীমানা, সেগুলো দিয়েছে। কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে বয়ে গেছে, সেটা দিয়েছে। পশ্চিমবঙ্গের জেলাসমূহ তাদের প্রশাসনিক গঠন, সেটা ছকে দিয়েছে, মানে প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ, মেদিনীপুর বিভাগ, মালদা বিভাগ, যে বিভাগগুলো আছে। তারপরে ছক করে বুঝিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক সীমানা, রাজ্যের সীমানা, এগুলো। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পুনর্গঠন, মানে বিভিন্ন যে রাজ্য বা জেলা যেগুলো কবে কখন তৈরি হয়েছে সেই সম্পর্কে তথ্য দিয়েছে।
যেমন গোর্খাল্যান্ড আন্দোলনের ত্রিপাক্ষিক চুক্তি, গোর্খাল্যান্ড সম্পর্কে যাবতীয় তথ্য তারা এখানে দিয়ে দিয়েছে। বিভিন্ন জেলা সমূহ, যেগুলো প্রতিটি জেলা সম্পর্কে তারা আলাদা আলাদাভাবে তথ্য দিয়েছে, যেমন বীরভূম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর। এক্ষেত্রে এই যে পশ্চিম মেদিনীপুর দিয়েছে তার নামকরণ, সীমানা, নদ নদী, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, কৃষি, শিল্প, দর্শনীয় স্থান, জাতি, উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তো এরকম পয়েন্ট করে দিয়েছে প্রতিটারই, যেমন উত্তর চব্বিশ পরগনারও একইভাবে পয়েন্ট করে দিয়েছে। তারপর কলকাতা দিয়েছে এবং কলকাতার দর্শনীয় স্থান, যেটা প্রতিটি দর্শনীয় স্থান দিয়েছে, তাদের স্থাপনকাল দিয়েছে, বর্তমান অবস্থান ও সেই সম্পর্কে বিশেষ তথ্য। যেমন আলিপুর চিড়িয়াখানা, স্থাপনকাল 1876, বর্তমান অবস্থান আলিপুর। বিশেষ তথ্যতে দিয়েছে হলো ভারতের প্রথম চিড়িয়াখানা, বর্তমান নাম জুলজিক্যাল গার্ডেন আলিপুর, বর্তমানে প্রায় 108টি প্রজাতির পশু পাখি আছে। তো প্রতিটি সম্পর্কে এরকম ছোটো ছোটো তথ্য তারা দিয়েছে। সুন্দরবন সম্পর্কে ছোট ছোট করে পয়েন্ট করে দিয়েছে এবং এটা ওয়ান লাইনের মতো তারা তথ্যগুলো দিয়েছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দিয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই সব WBCS প্রিলিমসে এসেছে, কিছু কিছু এসেছে CHSL, CGL এগুলো। তারপর প্র্যাকটিস জোন, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির বিভিন্ন উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল সেগুলো দিয়েছে, এবং সমভূমি অঞ্চল সেটা ছকে বুঝিয়ে দিয়েছে। আর এখানে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ, বিভিন্ন পর্বতশৃঙ্গের নাম দিয়েছে, তাদের উচ্চতা, জেলা ও সেই সম্পর্কে বিশেষ তথ্য। পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য পাহাড়, প্রতিবেশী দেশসমূহ ও রাজ্য ও রাজ্যসমূহ আলাদাভাবে পয়েন্টে দিয়েছে, ছকে দিয়েছে, এবং রাষ্ট্রসমূহ সেগুলো ছকে। তো প্রথমে দিয়েছে প্রতিষ্ঠানকাল, জনসংখ্যা, জনঘনত্ব, শিক্ষার হার, ক্ষেত্রমান, সর্বোচ্চ শৃঙ্গ, প্রধান নদী ও রাজধানী। পশ্চিমবঙ্গ সংক্রান্ত কিছু তথ্য, যেমন অক্ষাংশগত অবস্থান, দ্রাঘিমাগত অবস্থান, কর্কট ক্রান্তি রেখার বিস্তার সম্পর্কে। পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ, পশ্চিমবঙ্গ সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছে সেগুলো খুব বেশি না, মানে 3-4 পৃষ্ঠা করেও একটা হচ্ছে না। যেমন পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ আমি যদি দেখি, এখান থেকে এতটা, তারপরেই ম্যাপ, তারপরেই আসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো কিন্তু এর মধ্যে এই যে ছোটো করে দিয়েছে, কিন্তু এর মধ্যে যে কম তথ্য দিয়েছে এরকম না, প্রচুর তথ্য আছে ছকের মাধ্যমে বা এই যে পয়েন্ট করে। ডিটেলস পড়ার একদমই দরকার হচ্ছে না। পশ্চিমবঙ্গের শক্তি সম্পদ বিভিন্ন চার্ট করে বুঝিয়ে দিয়েছে এখানে। তারপর পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্যের ক্ষেত্রে বলবো, শিল্প বাণিজ্যের ক্ষেত্রে এই 2 পৃষ্ঠা দিয়েছে, তারপরে প্রায় 1, 2, 3, 4 পৃষ্ঠা ম্যাপ, তারপরে আবার কিছু তথ্য, তারপর আবার ম্যাপ, আবার কিছু তথ্য। এই চ্যাপ্টারটা আমার একটু বেশি বড় লেগেছে, মানে বেশি তথ্য দিয়েছে বলে মনে হলো। তারপর পশ্চিমবঙ্গের নদ নদী, বিভিন্ন নদ নদী, তাদের দৈর্ঘ্য, উৎস, মোহনা, পশ্চিমবঙ্গে তাদের প্রবাহ পথ, উপনদীসমূহ বিশেষ, তারপর দিয়েছে বিশেষ তথ্য। তারপর পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ ও অরণ্য, পার্বত্য অঞ্চল, তরাই অঞ্চল, মালভূমি অঞ্চল, তাদের অবস্থান, বৈশিষ্ট্য। পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী, এগুলো ছোট ছোট পয়েন্ট করে দিয়েছে। পশ্চিমবঙ্গের কৃষিজ ফসল, পশ্চিমবঙ্গের জনবসতি, জনসংখ্যা বিভিন্ন গ্রাফের মাধ্যমে বা চার্টের মাধ্যমে তারা বুঝিয়েছে। তারপর আসে হলো বিশ্বের ভূগোলের মধ্যে বিশ্বের প্রথম বা শেষ স্থান অধিকারী, মানে জিকে হিসাবে যে কোশ্চেনগুলো আমরা পাই সেগুলো দিয়েছে। ভারতের তথা পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ সংগঠন, যেমন WHO, WMO, WTO সেগুলো দিয়েছে, আর সেই সম্পর্কে তাদের পুরো নাম, প্রতিষ্ঠানকাল, সদর দপ্তর, প্রধান, সদস্য দেশ, কার্যাবলী এই সম্পর্কে তথ্য দিয়েছে।
তারপর পৃথিবীর কতগুলি সাম্প্রতিক বিপর্যয় সেই সম্পর্কে ছক করে এবং পয়েন্টে বলে দিয়েছে। ভূগোল সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান, যেমন গুরুত্বপূর্ণ স্থানীয় বায়ু, পৃথিবীর মহাদেশের মহাদেশসমূহের বিবরণ, যেমন পৃথিবীর মহাদেশের সংখ্যা কটি, বৃহত্তম মহাদেশ কোনটি, পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি, এরকম ছোট ছোট তথ্য ছকের মাধ্যমে বুঝিয়েছে। পুরোটাই ছকের মাধ্যমে বিভিন্ন তথ্য জিকে মতো করে আমরা যেগুলো পড়ি সেগুলো দিয়েছে এখানে। বিভিন্ন মহাদেশ, যেমন ইউরোপ মহাদেশ, এদিকে আছে উত্তর আমেরিকা মহাদেশ, সেগুলো সম্পর্কে ছকে তথ্য দিয়েছে। তারপরে আছে প্রিভিয়াস ইয়ার্স, এক্ষেত্রে ওই আইএস প্রিলিমসেই বেশি যে প্রশ্নগুলো এসেছে সেগুলো এখানে দেওয়া আছে। আর লাস্টে দিয়েছে পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কিত জানা অজানা তথ্য, যেমন মেঘের শ্রেণীবিভাগ বা মেঘের উচ্চতা অনুসারে শ্রেণীবিভাগ, এইসব। তো বইটা আমি এখনও পুরোপুরিভাবে পড়িনি, সেদিনই কিনেছি। তো যেটুকু পড়ে বুঝলাম যে ডিটেলসে কিছুই লেখা নেই, যাবতীয় সব জিনিসটাই ছকে এবং পয়েন্টের মাধ্যমে লিখেছে। তো মনে রাখতে অনেকটাই সুবিধা হচ্ছে আমার, এটা আমার মনে হলো। আর বইটার নেগেটিভ পয়েন্ট যদি আমার কাছে কেউ কিছু শুনতে চাই, তো নেগেটিভ পয়েন্ট কিছু নেই। তো তারপরে আমি বলবো যে বইয়ের পেজের কোয়ালিটিটা যদি একটু ভালো হতো তো ঠিকঠাক হতো। কারণ বইয়ের তুমি যদি একদিকে হাইলাইটার পেন দিয়ে দাগ দাও, আর একটা দিক পুরোটাই ভিজে যাচ্ছে, মানে পেনের ছাপে পুরোটা উঠে যাচ্ছে, তো সেটা একটু ওই মাইনাস পয়েন্ট। না হলে আর কোনো খুঁত বা কোনো মাইনাস পয়েন্ট বইটাতে আমি পেলাম না। আর সাথে বলবো যে বইটা পড়ার পাশাপাশি আমাদেরকে একটা ইংলিশ ভার্সনের কোনো বই অবশ্যই পাশে রাখতে হবে, কারণ পুরোপুরি বাংলা পড়ে কখনোই সম্ভব না, কারণ মেন্সে আমাদের বাংলা থাকবে না। তো সেক্ষেত্রে একটা ইংলিশ ভার্সন বই অবশ্যই দরকার। আর এই বইটা পড়লে তোমার অনেক কিছু, মানে জিকে পার্ট অনেকটাই স্ট্রং হবে, আর অনেক ছোট ছোট পয়েন্ট আমরা জানতে পারছি। তো এটাই। আর বইটা মানে তোমরা দেখলে এবার তোমরাই ঠিক করতে পারো যে বইটা কিনবে কি কিনবে না। তো এটুকুই। আর তোমরা আর একটা বইয়েরও রিভিউ আমাকে দিতে বলেছো, ইন্ডিয়ান ইকোনমি। তো সেটা আমি যদি কাল সময় পাই কালকে দিয়ে দেবো রিভিউ। তো আজকে এইটারই রিভিউ করলাম, কেমন হয়েছে বা ভুল ত্রুটি যদি হয় আমাকে জানিও। চেষ্টা করবো পরের বার আরও ভালোভাবে রিভিউ করার, কারণ একদম প্রথম দিকে আমি কখনো এরকম ভিডিও কখনো বানাইনি, তো তার জন্যই বলছি। তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে আমার যদি ভুল ত্রুটি থাকে, সেটা অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে লাইক করো, আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কিছু খামতি এখনও রয়ে গেছে। তো এইটুকুই। তাহলে আবার কাল দেখা হবে। ইকোনমিক্স বইটা আমি যদি সময় পাই অবশ্যই রিভিউ করে দেবো। তো টাটা।